কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। ইস, আজ অনেকটা দেরি হয়ে গেল। এই ট্রেনগুলো এত দেরি করে না যে কিছু বলার নেই। আর রোজ রোজ এত দেরি করার কোনো মানে আছে? হ্যাঁ, তুই বলতো। রাজীব অমরেশকে কথাগুলো বলতে বলতে এগিয়ে চলেছে আলপথ দিয়ে। স্টেশন থেকে গ্রামের অনেকটা গভীরে ঢুকে এসেছে ওরা। চারিদিকে মিশ কালো অন্ধকার। অমরেশ রাজীবকে খচানোর জন্য বলল, আরে এত চড়ছিস কেন ভাই? আস্তে আস্তে চল দেখি, ঠিক বাড়িতে পৌঁছে যাব আমরা। আর তোকে কতবার বলেছি ওসব আজে বাজে কথায় কান না দিয়ে চুপচাপ দৈনন্দিন জীবনে চলতে। সেটা তো তুই শুনবি না, ওইদিকে খালি তাড়াহুড়ো লাগাবি। আজে বাজে কথা নয় রে ভাই, তোর তো সংসার বলতে কিছুই নেই। কিন্তু আমার মা রয়েছে ঘরে। আমি তো একজনের দায়িত্ব নিয়ে তাকে ঘরে এনেছি, দুটো সন্তানের জন্ম দিয়েছি। ওদের মাথার ওপর থেকে আমার ছায়াটা সরে গেলে কি হবে ওদের বুঝতে পারছিস একবার? না খেতে পেয়ে মরে যাবে 4-4টে প্রাণ। মাথার ওপর থেকে বাবার হাত সরে যাওয়া যায় কতটা কষ্টের, সেটা আমার থেকে ভালো কেউ জানে না রে অমরেশ, কেউ জানে না। তাহলে গ্রামের বাইরে বেরোস না, গ্রামের ভেতরেই কিছু একটা কর। আর যাই হোক, এভাবে ভয়ে ভয়ে তো আর বেঁচে থাকা যায় না। রোজ 9টার ভেতর বাড়ি ফেরা যে কোনো পুরুষ মানুষের কাছেই লজ্জার। দূর দূর, জীবনটা একেবারে যাচ্ছে তাই হয়ে গেল। ভাই অমরেশ, জীবনটা যাচ্ছে তাই হচ্ছে তাতে আপত্তি করিস না। জীবনটা যে আছে সেটাই কি গ্রামের মানুষ হিসাবে গর্বের কথা নয়? নে, এবার এসব কথা ছেড়ে যতটা তাড়াতাড়ি সম্ভব পা চালা। কি জানি আজকে আমার মনটা এরকম কু গাইছে কেন কে জানে। যখন থেকে ট্রেনটা লেট হলো তখন থেকেই খুব অদ্ভুত একটা অনুভূতি মনের মধ্যে এসে ভিতরটাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। কি জানি কি হয়। দূর, তুই বেকার ভয় পাচ্ছিস ভাই, কিচ্ছু হবে না। শোন, ভূত বলে কিছু নেই রে। আমার মনে হয় এই যে এই কদিন ধরে গ্রামে যা হচ্ছে তা কোনো ডাকাত দলের কাজ। সাধারণ মানুষ এসব করবে না, ডাকাতি হতে পারে। কি যে বলিস না তুই? ডাকাত কোথা থেকে আসবে বলতো দেখি? হ্যাঁ, আর ডাকাতি যদি হয় তাহলে পুলিশেরা ঠিক কিছু না কিছু সন্ধান পেয়ে যেত এতদিনে। না রে ভাই, এ কোনো ডাকাতের কাজ না, এই ভূতেরই কাজ। ওহ, তোকে বলছি ভূত বলে কিছু হয় না, সেই তুই ভূত নিয়ে পড়ে আছিস সত্যি। আচ্ছা, ভূত যদি নাই থাকতো তাহলে আগের সপ্তাহে ওই গোলবাগানের কাছে যে মুন্ডু কাটা লাশটা এলো সেটা কি করে এলো? উড়ে উড়ে? মুন্ডু কাটা লাশের সঙ্গে ভূতের কি সম্পর্ক? কোনো ডাকাতও তো সেটা কেটে রেখে যেতে পারে, তাই নয় কি? আর সে না হয় বুঝলাম, কিন্তু ওই বিকট আওয়াজের গলার স্বর ভেসে আসা, সেগুলোকে তুই কি বলবি? হ্যাঁ, ধুর, তোর সঙ্গে এই বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ বলতে হবে না, আমাকে আমার ভাবনা নিয়ে থাকতে দে, তুই তোর ভাবনা নিয়ে থাক। হ্যাঁ হ্যাঁ, তাই চল, পাঁচালা। যত সব আপদ এই গ্রামে এসেই জুটেছে। আলপথটা শেষ করে গ্রামের রাস্তা ধরতেই পরিবেশের প্রকৃতি পরিবর্তন হতে শুরু করলো হঠাৎই। একই গ্রামের এই দিকটা অন্ধকারাচ্ছন্ন, তার ওপর যেন হঠাৎই আরো চাপ চাপ অন্ধকার প্রকৃতিকে ঘিরে ধরতে শুরু করলো। প্রচন্ড বেগে ঝড় বইতে শুরু করেছে। বিদ্যুতের ঝলসানি দেখলে যেন বুকে হৃদকম্প হতে শুরু করে। রাজীব এবং অমরেশ এই রকম আকস্মিক আবহাওয়ার পরিবর্তনে বিহ্বল হয়ে পড়ল। তারা ভাবতে শুরু করলো যে আজ হয়তো আর বাড়ি ফেরা হলো না। তারা যা যা ভাবতে ভাবতে আসছিল তা বোধহয় আজকেই সত্যি হয়ে যাবে। দুজনেই অঝোর ধারায় কাঁদতে লাগলো আর ভগবানের নাম জপ করতে শুরু করলো। দুজনে পালাবে নাকি আত্মসমর্পণ করবে এই ঝঞ্ঝার কাছে কিছুই বুঝে উঠতে পারল না। কিন্তু কিছুক্ষণের মধ্যে দুজনকেই অবাক করে দিয়ে গোটা পরিবেশটা শান্ত হয়ে গেল।
সম্পূর্ণ শান্ত। কোনো খারাপ কিছু ঘটার আগে যেমন সব কিছু নিশ্চুপ হয়ে যায়, ঠিক তেমনি রাজীব এবং অমরেশ দুজনেই এতক্ষণ ভয়ে মাটিতে শুয়ে পড়েছিল। পরিবেশ শান্ত হতেই মৃদু ভয় আস্তে আস্তে উঠে দাঁড়ালো। রাজীব বলল, ভাই অমরেশ, লাক বাই চান্স বেঁচে গিয়েছে, এবার চল, দৌড়াতে হবে। জানি না কোন মায়ের কোল আজ ফাঁকা হয়ে গেল। অমরেশও কাঁদতে কাঁদতে বলল, ঠিকই বলেছিস ভাই, আর এখানে এক মুহূর্ত নয়, চল চল, দৌড়া রাজীব, দৌড়া। কেন? হ্যাঁ, এবার কেন? খুব তো তখন বলছিলিস ভূত বলে কিছু হয় না, এই না সেই না, এবার বোঝ ঠেলা। প্লিজ ভাই, এভাবে বলিস না, তাড়াতাড়ি এখন চল এখান থেকে। বলেই দুজনে দৌড়াতে যাবে, হঠাৎ তারা দেখতে পেল সামনেটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে গিয়েছে। হঠাৎ ওদের একটু বেশি শীত করতে শুরু করলো, যেন কোনো জায়গা থেকে একটা প্রকট ঠান্ডা হাওয়া ধেয়ে আসছে। রাজীব এবং অমরেশ দুজনেরই নাজেহাল অবস্থা। আচমকা ওদের নাকে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করল। এমনই এক সুন্দর গন্ধ যাকে উপেক্ষা করা যায় না। এই গন্ধ ওদের নাকে যেতেই কেমন যেন গুরুগম্ভীর ভাব নিয়ে হতভম্বের মতো ওরা দাঁড়িয়ে থাকলো। ওদের চোখগুলি স্থির, মনে হলো কেউ যেন ওদের ওপর সম্মোহনী বিদ্যা প্রয়োগ করে ওদের পাথরের ন্যায় দৃঢ় স্থির করে ফেলেছে। সেই অদৃশ্য শক্তির অঙ্গুলিহিলন ছাড়া নড়াচড়া করার কোনো উপায় তাদের কাছে নেই। ছন ছন ছন। দূর থেকে একটা নুপুরের শব্দ শোনা যাচ্ছে। ওদের দিকেই আস্তে আস্তে এগিয়ে আসছে সেই শব্দ। এরপর আকাশ বাতাসকে আন্দোলিত করে একটা মেয়েলি কণ্ঠস্বরের অট্টহাসি শোনা গেল। সেই হাসির অনুরণনের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশও যেন স্বমহিমায় জেগে উঠল। শিয়ালের হুক্কা হুয়া, নেকড়ের তারস্বরে চিৎকার, গাছে বাদুড়ের ঝটপটানি এই রাতকে যেন আরো ভয়ানক করে তুলল। আকাশের ঈশান কোণ থেকে একটা কালো হাওয়ার ঘূর্ণাবধ ধীরে ধীরে মাটিতে নেমে এলো। সে দৃশ্য যার চোখের সামনে ঘটছে সেও বুঝতে পারবে না কোথা থেকে কি সব হয়ে চলেছে। সেই যে সুন্দর গন্ধটা পাওয়া যাচ্ছিল সেটা যেন ওই ঘূর্ণাবধ নেমে আসতেই আরো কড়া গন্ধে সমস্ত জায়গাটা ছেয়ে গেল। এইসব হতে হতে হঠাৎই একটা মেয়েলি কণ্ঠস্বরে কিছু কথা শোনা গেল। আমার কাছে এসো, আমার কাছে এসো পথিকেরা, আমার তৃষ্ণা মেটাও তোমরা। এসো এসো, কাছে এসো না, ভয় পেও না, কাছে এসো এসো। রাজীব এবং অমরেশ ধীরে ধীরে হাঁটতে শুরু করে সম্মোহিতের মতো, যেন কি এক অমোঘ আকর্ষণে দুজনে এগিয়ে চলেছে ওই চাপ কালো মেঘরাশির ঘূর্ণাবতের দিকে। ওদের কোনো প্রকার হুঁশ নেই। আস্তে আস্তে ওরা দুজনেই মিলিয়ে গেল ওই কালো ঘূর্ণাবতের মধ্যে। ঘূর্ণাবতের মধ্যে ওরা মিলিয়ে যেতেই আবারও সেই কান ফাটানো হাসি শোনা গেল। তার সঙ্গে শোনা গেল সেই মেয়েলি কণ্ঠস্বর।
আমি আবার ফিরে আসব। আমার তৃষ্ণা যতদিন না মিটছে ততদিন এই গ্রামের কারোর শান্তি নেই। আবার ফিরে আসবো আমি, আবার। এসব বলতে বলতে অট্টহাসি হেসে সেই কালো মেঘের ঘূর্ণাবৎ মিলিয়ে গেল আকাশে। রাজীব আর অমরেশের চিহ্নটুকুও আর রইল না কোথাও কোনোখানে। ঘরে ফেরা আর হলো না তাদের। গ্রামের নাম কঙ্কালীতলা। বীরভূমের বোলপুর থেকে প্রায় 9 কিলোমিটার ভিতরের একটি গ্রাম এই কঙ্কালীতলা। বিভিন্ন পুরাণ মতে এবং পীঠ নির্ণয় তন্ত্র মতে বলা হয় এখানে নাকি মাতা সতীর অস্থি পড়েছিল। তাই মাতা সতীর অস্থি বা কঙ্কাল থেকে এই অঞ্চলের নাম হয় কঙ্কালীতলা। এছাড়াও আরো অনেককে নানা মত পোষণ করতে এখানে শোনা যায়। কোপাই নদীর তীরে তৈরি করা হয় এই কঙ্কালী মায়ের মন্দির। যদিও বা এই মন্দিরের দেবী বেদগর্ভা নামে পূজিত হন, তবুও এই মন্দির নির্মাণের ইতিহাসের কথা লোকমুখে প্রচারিত হতে হতে তিনি কঙ্কালী মা নামেই বেশি পরিচিতা। 51 সতীপীঠের মধ্যে অন্যতম এই সতীপীঠ তান্ত্রিক ক্রিয়া এবং তন্ত্র সাধনার ক্ষেত্রে অন্যতম এবং উৎকৃষ্ট বলেও পুরাকাল থেকে অনেক সাধক সাধিকা এসেছেন এই পীঠে নিজেদের সাধনায় সিদ্ধি লাভের উদ্দেশ্যে। কেউ কেউ হয়তো সিদ্ধি লাভ করতে পেরেছেন, আবার কেউ কেউ ফিরে গিয়েছেন সংসার পথে। কিন্তু যারা অসৎ উদ্দেশ্যে এখানে নিজেদের প্রতিপত্তি বাড়াতে চেয়েছে তাদের কঙ্কালী মা নিজে শাস্তি প্রদান করেছেন বা কারোর মাধ্যমে শাস্তি দিয়েছেন। এই সতীপীঠ অন্যান্য সতীপীঠের সমান শক্তিধর পীঠ। এই সতীপীঠকে ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন জনবসতি। গড়ে উঠেছে এই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন ছোট বড় গ্রাম। এইরকমই একটা গ্রাম হলো বেঙ্গুটিয়া গ্রাম। কঙ্কালীতলার অন্তর্গত এই বেঙ্গুটিয়া গ্রামে কয়েক মাস যাবৎ ঘটে চলেছে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা, যেসব ঘটনার কোনো চাক্ষুষ প্রমাণ নেই। কয়েক মাস ধরেই গ্রামের মানুষজন উধাও হয়ে যাচ্ছে। গত বছর পৌষ মাসের অমাবস্যা থেকে এইরকম ঘটনা ঘটা শুরু করেছে। এমন সব ঘটনা এই গোটা গ্রামটা জুড়ে ঘটছে যার সত্যি কোনো ব্যাখ্যা মেলে না। আজ পঞ্চায়েতের সভায় ডাকা হয়েছে সমস্ত বেঙ্গুটিয়া গ্রামবাসীকে। ডাকা হয়েছে গ্রামের বিত্তজনদের এবং কঙ্কালীতলা মন্দিরের প্রধান পুরোহিতকেও। এই বেঙ্গুটিয়া গ্রামে দুটি বহুকালের জমিদার পরিবার আজও বর্তমান। এক হলো রায়চৌধুরী পরিবার এবং অপরজন হলো রায়বংশী পরিবার। যদিও বা দুই জমিদার পরিবারের মধ্যে নানা মতপার্থক্য রয়েছে পুরনো কিছু পারিবারিক ঝামেলা, তবুও গ্রামের স্বার্থে, দশের স্বার্থে দুই পরিবারকে এক জায়গায় আসতেই হয়। যাই হোক, গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষণ মুর্মুও সভায় উপস্থিত ছিলেন। রায়চৌধুরী পরিবারের বংশধর অতীন্দ্র রায়চৌধুরী এবং রাজবংশী পরিবারের বংশধর মোহন রাজবংশী দুজনেই উপস্থিত হলো সভায়। সভায় দুটো পরিবার কাঁদছে। প্রধান লক্ষণ মুর্মু সভা শুরু করলেন। কাল রাতের ঘটনা সম্বন্ধে আমরা সমস্তটাই জানি। হ্যাঁ, হয়তো বাইরে বেরিয়ে আমাদের কারোরই সাহস হয়নি সেই সব দেখার, কিন্তু ওই বিকট হাসির আওয়াজ আমরা সবাই পেয়েছি। রাজীব মিদ্যা এবং অমরেশ পাল দুজনেই গতকাল রাতে বাড়ি ফেরেনি, এমনটাই তাদের পরিবার আমাদের জানিয়েছে। ওরা ওদের কলকাতার অফিসে ফোন করেও জেনেছে যে সেখানে তারা নেই এবং ওদের অন্য কোথাও যাওয়ার স্থানও নেই, সেটা ওদের পরিবারের লোকেদের কথা অনুযায়ী জানা যায়। কালকের ওসব কিছু কানে আসার পরে মনে হচ্ছে ওরা আর বাকি কথাটা বলতে পারলেন না লক্ষণ মুর্মু।
ওদিকে রাজীব এবং অমরেশের পরিবার কান্নায় ফেটে পড়ল। গ্রামের আরো অনেকেরই চোখে জল। অতীন্দ্র রায়চৌধুরী বলে উঠল, না না প্রধান মশাই, এভাবে তো আর হাতে হাত রেখে বসে থাকা যায় না, তাই নয় কি? কতদিন সাধারণ মানুষেরা নিজেদের জীবনের বলি দেবে এইভাবে? কোথাকার কোন পিশাচ, ওদেরকে থামানোর রাস্তা আমাদের ভাবতেই হবে এবার। মোহন রাজবংশী অনেকক্ষণ ধরে চুপ করে বসেছিল। তিনিও এবার মৌনতা ভঙ্গ করে বললেন, হ্যাঁ প্রধান মশাই, এবার এর একটা বিহিত করতেই হবে, তা না হলে সবটা ধ্বংস হয়ে যাবে। ঠাকুরমশাই, আপনি কিছু একটা বিধান দিন না, দেখুন না কি করা যায় এই বিষয়ে। প্রধান লক্ষণ মুর্মুও বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি কিছু বিধান দিন। অন্তত কোথা থেকে কি কারণে হচ্ছে সেটা তো জানা প্রয়োজন, তাই নয় কি? কঙ্কালীতলার প্রধান পুরোহিত রমেশচন্দ্র ভট্টাচার্য অভিজ্ঞ এবং বিচক্ষণ মানুষ। তিনি তন্ত্রমতে দীক্ষিত হলেও পূজাপাঠ ব্যতীত তন্ত্র সাধনা করেন না। তিনি বললেন, গোড়া খুঁজতে হবে প্রধান মশাই, গোড়া খুঁজতে হবে। যে পিশাচ মানুষগুলোকে নিয়ে যাচ্ছে সে ছেলে মেয়ে নির্বিশেষে নিয়ে যাচ্ছে, নির্দিষ্ট কোনো লিঙ্গকে আক্রমণ করছে না। কিন্তু তাই সব কিছুর আগে সেই পিশাচের অতীত জানতে হবে। এ হলো কোনো অতৃপ্ত আত্মা যে প্রবল শক্তিধর হয়ে ফিরে এসেছে, তার কাছ থেকে জানতে হবে কেন সে। আর কিছু বলার সময় পেলেন না রমেশচন্দ্র ভট্টাচার্য। হঠাৎ করেই ঝোড়ো হাওয়া শুরু হলো। আবারও গত রাতের মতো প্রাকৃতিক পরিবেশকে একেবারে অন্ধকারাচ্ছন্ন করে দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে সেই কালো ঘূর্ণি সভার আকাশে এসে উপস্থিত হলো। যেন মৃত্যুর করাল গ্রাস নেমে এসেছে যমলোক থেকে। শোনা গেল কণ্ঠস্বর, অট্টহাসিতে ফেটে পড়ল সেই কণ্ঠস্বর, এক মহিলা কণ্ঠস্বর। গ্রামের মানুষজন আতঙ্কে এদিক ওদিক ছুটে পালাতে শুরু করল। সেই মহিলা কণ্ঠটি এবার বলতে লাগলো, দাঁড়া, তোরা সবাই কোথায় পালাচ্ছিস? আজ আমি তোদের কোনো ক্ষতি করতে আসিনি, আজ এসেছি তোদের জানান দিতে। তোদের এটাই জানাতে এসেছি যে এই গ্রামকে আমি শ্মশান ভূমি বানিয়ে দিয়ে আমার মৃত্যুর প্রতিশোধ নেব। আর তিলে তিলে মারবো ওই অতীন্দ্র রায়চৌধুরী আর মোহন রাজবংশীকে। আজ থেকে 25 বছর আগে আমাকে মহালয়ের দিন হত্যা করেছিলিস, যার কারণে আমার আজ এই অবস্থা। মনে আছে তোদের? তোদের তো আমি ছাড়বই না। আর তোদের জন্যই মারা যাবে গ্রামের বাকি মানুষগুলো। তারপর আমি শান্তি পাবো, চির শান্তিতে একেবারে ঘুমিয়ে পড়বো। আগামী মহালয়ার অমাবস্যায় তোদের দুজনকে মেরে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। আর যতদিন না সঠিক সময় আসছে তোদের মারার, ততদিন চলবে এই গ্রামে এই মৃত্যুলীলা। আগামী কয়েক মাসের মধ্যে এই গ্রাম যদি ফাঁকা করে না ছেড়েছি, বলে আবার অট্টহাসিতে ফেটে পড়ল সেই কণ্ঠস্বর। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করল। তারপর আর কোনো শব্দ নেই, কোথাও কিচ্ছু নেই। গ্রামের সকলে বিহ্বল অবস্থায় একে অপরের দিকে তাকিয়ে দেখল। অতীন্দ্র আর মোহন লক্ষ্য করল এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই একটা চেনা গন্ধও তাদের নাকে এসে লেগেছিল। এই গন্ধটার সঙ্গে তারা দুজনেই বেশ ভালোভাবে পরিচিত। গন্ধটা পেয়েই তারা দুজন দুজনের দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়েছিল। তাদের বুঝতে বাকি ছিল না এই প্রেতাত্মা কার। এইসব কিছু পুরোহিত রমেশচন্দ্র ভট্টাচার্যের চোখের আড়াল হলো না।
তাদের দেখে পুরোহিত মশাইয়ের বুঝতে অসুবিধা হলো না যে তারা কিছুই জানে না, বা জানলেও সবার কাছে লুকিয়ে যাচ্ছে। এর মধ্যেই পুরোহিত মশাই বললেন, ঘোর বিপদ ঘনিয়ে আসছে লক্ষণ। এই বিভীষিকাকে গ্রাম থেকে বের করতে হলে এর ইতিহাস, এর সমস্তটা জানতে হবে আমাদের। জানতে হবে মোহন বাবুর এবং অতীন্দ্র বাবুর সঙ্গে এই শয়তানের কিরকম শত্রুতা রয়েছে, থাকলেও সেটা কতটা গভীর। সেটা কি শুধু আপনাদের অবধি সীমিত, নাকি আপনাদের বংশধরদের ওপরেও প্রভাব বিস্তার করবে, সবটাই জানতে হবে। আচ্ছা, আপনাদের দুজনকেই বলছি, আপনারা কি এ সম্বন্ধে তেমন কিছু জানেন? দেখুন, আমি এটুকুই জানি যে আপনাদের পরিবারের নিজেদের মধ্যে আন্তর্দ্বন্দ্ব রয়েছে। সেই জন্যই আপনারা চেয়েও কারোর সঙ্গে কেউ কথা পর্যন্ত বলেন না, অথচ আপনারা খুবই ভালো বন্ধু ছিলেন একটা সময়, সেটাও আমার অজানা নয়। আশ্চর্যের বিষয় হলো, ঠিক 25 বছর আগেই আপনাদের মধ্যে কোনো কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল বলেই শুনেছি। আর এই পিশাচিনীও 25 বছর আগে মারা গিয়েছিল বলল। তাই অনুরোধ রইল, যদি কোনো কিছু করে থাকেন বা জেনে থাকেন, তাহলে তা গোপন না করে আমাকে অন্তত জানান। না হলে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাওয়া খুবই মুশকিল। ওরা দুজনেই চুপ করে থাকলেন, একটিও কথা বললেন না। তিনি ব্যাপারটা বুঝতে পেরে বললেন, ঠিক আছে, কিছু মনে পড়লে জানাবেন না হয় আমাকে। এবার আপনারা সবাই মিলে নিজে নিজে গৃহে ফিরে যান। আমি আমার মতো করে চেষ্টা করছি, মায়ের কাছেও জানাবো এ বিষয়ে। আর একটা কথা, দয়া করে কেউ ঘর থেকে বেরোবেন না সন্ধ্যার পর, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এবার আপনারা আসুন। গ্রামের কিছু মানুষ এগিয়ে এলো ঠাকুর মশাইয়ের কাছে। তারা বলল, ঠাকুর মশাই, বাইরে না বেরোলে আমরা খাবো কি? আমাদের তো শহরে যেতে হয় কাজের জন্য, তো যদি যেতে না পারি তাহলে তো আমরা না খেয়ে মরবো। অন্তত 4টে দিন কেউ বেরোইও না, সামনে অমাবস্যা রয়েছে, সেটা কেটে গেলে তারপরে ভেবে দেখা যাবে না হয়। বাঁচতে হলে কিছুদিন কাজ ভুলে থাকতে হবেই। সবাই সবটা শুনল। অনেকেই অসন্তুষ্ট হয়ে ফিরে এলো। অতীন্দ্র এবং মোহনের কপালে ভাঁজ ক্রমশ জটিল হতে শুরু করলো। দুজনেই দুজনের দিকে কিছুক্ষণ তাকালো। দুজনের মনেই অনেক জিজ্ঞাসা, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে শান্তি বা বিশ্বাসের স্থানটা খুঁজে পেতে চাইছে না। দুজনেই তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। তারপর মাথা নিচু করে নিজের নিজের গাড়িতে উঠে চলে গেল নিজেদের গন্তব্যে। তারপর অনেকগুলো দিন কেটে গিয়েছে। গ্রামে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। একদিন অতীন্দ্র রায়চৌধুরী নিজের বাসভবনে এসে নিজের বসার ঘরের সোফায় গা এলিয়ে দিয়েছে। অনেকক্ষণ ধরেই বসে রয়েছে সেখানে, উঠতে একদম ইচ্ছে করছে না তার। চোখটাকে মেলে দিয়েছে ওপরের দিকে, পাখাটার দিকে তাকিয়ে আছে। কত স্মৃতি মনের মধ্যে ভিড় করে আসছে। তার সঙ্গে মোহনের স্কুলের, কলেজের সমস্ত স্মৃতি ধেয়ে আসছে মনের মধ্যে। কি সুন্দর দিন কাটাতো তারা ওই সময়, কিন্তু এখন কিছুই আর পারে না। ওই একটা রাতের ঘটনা দুজনের জীবন সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। সেই ভয়াবহ রাত না এলে হয়তো আজকে এই রকম দিন দেখতে হতো না। অতীন্দ্র এইসব নিয়ে বিভিন্ন কথা ভাবছিল। সেই সময় তার স্ত্রী মালিনী এসে ঘরে ঢুকলো। অতীন্দ্রকে এইভাবে বসে থাকতে দেখে মালিনী তার পাশে গিয়ে বসল। বলল, কি গো, কি এত ভাবছো? কি কথা হলো পঞ্চায়েত সভায়? ওই ভূতটাকে তাড়ানোর জন্য অন্য কোনো পথ পাওয়া গেল কি? অতীন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বলল,
না গো মালিনী, কিছুই সেরকম পথ পাওয়া গেল না। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করো না, ঠিক কিছু না কিছু একটা পথ বেরিয়ে আসবে। আচ্ছা একটা কথা বলো তো, শুনলাম তোমাদের দুজনকেই নাকি ওই ভূতটা প্রাণে মারতে চায়, কিন্তু কেন? তোমরা কি কখনো কিছু করেছিলে? এমন কিছু আছে যেটা আমি জানি না? অতীন্দ্রের মুখে একটা চঞ্চলতা দেখা গেল। কি বলবে সে ভেবে ঠিক করতে পারল না। যে ভয়াবহ ঘটনাটা বিগত 25 বছর ধরে অতীন্দ্র নিজের মনের মধ্যে সবার অগোচরে লুকিয়ে রেখেছিল, সেটা সেটা কিভাবে বলবে সে? ব্যাপারটা লক্ষ্য করল মালিনী। বুঝতে পারল কিছু একটা অস্বস্তি বুকের মধ্যে আটকে রেখেছে মানুষটা। হয়তো মোহনদারও একই অবস্থা। পরিস্থিতিটাকে সরল করার জন্য মালিনী বলল, আচ্ছা যাকগে, ছাড়ো সেসব কথা। আমি একটা কথা ভাবছিলাম, আচ্ছা এবারে যদি তুমি আর মোহনদা একসঙ্গে দুর্গাপুজো করো তাহলে কেমন হয়? অতীন্দ্র অবাক চোখে মালিনীর দিকে তাকালো। কি বলবে মালিনীকে সেই ভাষা সে খুঁজে পেল না। মালিনী আবার বলতে শুরু করল, দেখো, আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি তুমি আর মোহনদা সেই স্কুল জীবন থেকে কি রকম বন্ধুত্বের বন্ধনে জুড়েছিলে। কলেজেও তোমাদের অটুট বন্ধুত্বের নমুনা শুনেছি। দেখো, তোমাদের মধ্যে ঝগড়া বা বিবাদ যাই হোক না কেন, সেগুলো টিকিয়ে রাখার প্রতিবন্ধকতা তো আজও তোমাদের উপর আর বর্তায় না, অন্তত এই বিপদের পরিস্থিতিতে। তাই আমার মনে হয় তোমাদের দুজনকেই একসঙ্গে হয়ে এই সমস্যার সমাধান করতে হবে। অতীন্দ্র ভেবে দেখল মালিনী কিন্তু কথাটা মন্দ বলেনি, একবার চেষ্টা করে দেখলেই হয়। কিন্তু মোহন কি মানবে সেই কথা? মালিনী অতীন্দ্রর মনের কথা বুঝতে পারল। বলল, চিন্তা করছো কেন এত তুমি? দেখো না, মোহনদাও হয়তো এগোবে এগোবে করে হয়তো এগোতে পারেনি, তুমি কি ভাববে সেই কারণে? তাই বলছি, প্রথম হাতটা তুমিই না হয় বাড়িয়ে দাও। দরকার পড়লে কাল সকালেই যাও মোহনদার কাছে। এখন আমাদের একসঙ্গে থাকতে হবে। অতীন্দ্র মাথা নাড়াতে নাড়াতে বলল, তুমি হয়তো ঠিকই বলেছ মালিনী, আমি আগামীকাল সকালেই যাব রাজবংশী ভিলায়। কিছুক্ষণ চুপ করে থেকে অতীন্দ্র আবার বলতে শুরু করল, জানো মালিনী, ছোটবেলায় আমি যখন প্রথম স্কুলে যাই তখন কেউ আমাকে বসার জায়গাটুকু পর্যন্ত দিচ্ছিল না। আমি কাঁদবো না পালিয়ে আসবো না কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন যেই ছেলেটা আমাকে তার প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল সে হলো মোহন। আমাদের অবস্থা তো চিরটাকাল এরকম ছিল না। খুব গরিব অবস্থা থেকে আমরা এখানে উঠে এসেছি। ছোটবেলায় অনেক দিন আমরা দুবেলা খেতে পর্যন্ত পারতাম না। স্কুলে আমি যদি টিফিন না নিয়ে যেতে পারতাম, মোহনই আমাকে ওর খাবারের থেকে কিছুটা অংশ দিত। মোহনই আমার একমাত্র বন্ধু, যে আমাকে সব সময় আগলে আগলে রাখত। আমার মনে হয় না কাল গেলে ও আমাকে ফিরিয়ে দিতে পারবে। দেখো, ও আমাকে ঠিক ওর বুকের মাঝে জড়িয়ে ধরবে। মালিনী মৃদু হেসে বললেন, হ্যাঁ, তা তো ধরবে। নাও এবার চলো, খেয়ে নেবে চলো। আর হ্যাঁ, বাবানকেও কিন্তু খবর দিও, পুজোর কয়েকদিন আগেই যেন কলকাতা থেকে এখানে চলে আসে। এবারের পুজোটা যেন আমাদের সঙ্গেই কাটায়ও। অতীন্দ্র বললেন, এই বিপদের সময় ছেলেটাকে আবার এই সবের মধ্যে ডাকবো? এবছরটা না হয় থাক না। কোনোবারেই তো থাকে না, তাই বলছিলাম আর কি। যদি থাকতো তাহলে একটু আনন্দ পেতাম আমরাও। আরেকটা খবরও তোমাকে দেওয়ার রয়েছে। খবর? কি খবর গো?
বাবান বলতে বারণ করেছিল, ওই তুমি শুনলে যদি রাগ করো তাই ভেবে আর কি। কিন্তু কাল মোহনদার বাড়ি যাওয়ার আগে মনে হলো মানে এটা বলা দরকার। এমন কি কথা? বাবান আর মোহনদার মেয়ে শ্রীময়ী একে অপরকে ভালোবাসে। তাই নাকি? কিন্তু মোহন কি মেনে নেবে এইসব? দেখো, আমি কিছু জানি না, তুমি তো কাল যাবেই, তাই সবটা মিটিয়ে নাও। আর এই কথাটাও মোহনদা আর বৌদিকে বলো। তাই বলছি, পুজোতে দুজনকে এখানে ডাকবো। তুমি কিন্তু না করতে পারবে না, প্লিজ। না না, অনেকদিন পর যাচ্ছি, এইসব কথা বলে ওকে এখন বিভ্রান্ত করে লাভ নেই। সবটা আগে মিটুক। আরে ঠিক আছে, এই নিয়ে আর মুখ ভার করতে হবে না। কিন্তু সেই পেতনি পিশাচিনী যে দশমীর দিন আমাদের মারবে বলে হুমকি দিয়েছে, আমি শুধু এখন সেটা নিয়েই চিন্তিত। ঠিক আছে, আমরা আগে মোহনদের বাড়ি থেকে ফিরে আসি, ও আগে কি বলে দেখি সেটা। তারপর আমরা বাবান আর শ্রীময়ীকে জানিয়ে দেব, ওদের বন্ধু বান্ধবদেরও নিয়ে আসতে বলবো। সত্যি ও না থাকলে পুজোটা পুজো বলে মনেই হয় না। নাও, না না, চলো খেতে যাওয়া যাক এবার। বলেই দুজনে রাতের খাবার খেতে চলে গেল। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে। ধুর ধুর, আর ভালো লাগছে না কিছু। কতদিন আর যে এই গ্রামের মধ্যে পড়ে থাকতে হবে কে জানে। এই ভূতের জন্য খাওয়া দাওয়া একেবারে মাথায় উঠে যাবে দেখছি। রতীন্দ্র মদের গ্লাসটা হাতে নিয়ে গান গাইতে গাইতে হঠাৎই কথাটা বলে উঠল। গ্রামের 4-5 জন মিলে রাতের বেলায় মদ খেতে বেরিয়েছে। সকালে সভাতে এরাও উপস্থিত ছিল। সবটা শুনেও এবং বুঝেও ওরা এই রাতের বেলায় মদ খেতে বেরিয়েছে। গিয়েছে রাজবংশীদের বাঁশ বাগানের ঝোপে। রতীন্দ্র ঠাকুর মশাইয়ের ভবিষ্যৎবাণী শোনার পর বেরোবে নাই ভেবেছিল, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে সেও বেরিয়ে এলো। প্রায় অনেকগুলো গ্লাস খাওয়ার পর রতীন্দ্র তার বন্ধুদের বলে উঠল, চলো বন্ধু, আবার কাল দেখা হবে। আজ আমি উঠি, অনেকটা খাওয়া হয়ে গিয়েছে। এতটা পথ বাড়িও ফিরতে হবে। আমি আসি রে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে টলতে টলতে রতীন্দ্র নিজের বাড়ির দিকে এগোতে থাকল। কিছু দূর যাওয়ার পর হঠাৎই কোথা থেকে নূপুরের শব্দ ভেসে আসতে শুরু করলো। রতীন্দ্র সেই আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল। এত রাতে কোন মেয়ে ছেলে এখানে আসবে? নাকি সেই পেতনি, সেই পিশাচিনী এসে উপস্থিত হলো? ঘামতে শুরু করলো রতীন্দ্র। তার গলার কাছটা শুকিয়ে আসছে আস্তে আস্তে। কোনো ক্রমে গলা দিয়ে সে আওয়াজ বের করলো। জড়ানো গলায় বলল, কে আছে এখানে? সামনে এসো। কে আছো? দেখো, আমাকে ভয় দেখিয়ে কিন্তু ঠিক কাজ করছো না। বেরিয়ে আসো বলছি। এই কথা বলার পরই সে শুনতে পেল একটা মেয়েলি হাসির আওয়াজ। আরো ভয় পেয়ে গেল রতীন্দ্র। সে মনে মনে ভাবল, আজকেই কি তাহলে এই ধরাধামে তার শেষ দিন? আর বাবা মায়ের মুখ দেখতে পাবে না সে। এই সব ভাবতে ভাবতে সে দেখল একটি মেয়ে
একটি গাছের আড়াল থেকে হাসতে হাসতে বেরিয়ে এলো। সে হাসতে হাসতেই বলল, কিরে, কেমন ভয় দেখালাম বল? রতীন্দ্রের বুকে যেন বল ফিরে পেল। সেই মেয়ে আর কেউ নয়, রতীন্দ্রের প্রেমিকা পারুল। পারুল? পারুল, এভাবে ভয় দেখাস না। এমনিতেই সকালের ঘটনার পর থেকে আমি ভীষণ ভয় পেয়ে রয়েছি, তার উপর তুই এরকম করলে ভয় পাবো না? তুই আবার মদ খেতে গেছিলিস? কবে ছাড়বি এসব? হ্যাঁ, ছাড়বো তো, তুই আমাকে বিয়ে করে নে। শোন না, বিয়ে তো করব, তার আগে তোর সঙ্গে আমার একটু অন্য কথা আছে রে। চল না, ওই পুকুরের ধারে একটু বসি, আয়। চল। বলে রতীন্দ্র আর পারুল পুকুরের দিকে হাঁটা লাগালো। রতীন্দ্র পিছনে পিছনে যাচ্ছিল আর পারুল সামনে সামনে। রতীন্দ্র দেখল পারুলের চুলের বিনুনি তার কোমর ছাড়িয়ে পায়ের গোড়ালি ছুঁয়েছে। তা দেখে রতীন্দ্র বলে উঠল, তোর চুলটা কত বড় হয়ে গেছে রে পারুল, খুব সুন্দর লাগছে। নে বল, এবার কি বলবি? পুকুরে ধার তো চলে এলো। চুপ করে রইল পারুল, কোনো কথা বলল না। রতীন্দ্রর মনে হলো পরিবেশটা কেমন আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। শরীরটাও আস্তে আস্তে কেমন একটা বোধ হতে শুরু করলো। ছাতিম ফুলের থেকেও ভারী সুন্দর, কিন্তু কড়া একটা গন্ধে বাতাস ভারী হয়ে এলো। এদিকে পারুলও কোনো কথা বলছে না। কি হচ্ছে ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না রতীন্দ্র। রতীন্দ্র চারিদিকে ভালো করে তাকিয়ে নিল কেউ আছে কিনা তা দেখার জন্য। দেখলো কেউ কোথাও নেই, পুকুর ঘাটও ফাঁকা। রতীন্দ্র নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে পারুলের থুতনি ধরে নিজের দিকে ঘোরাতেই পারুলের মুখের দিকে তাকিয়ে চমকে উঠল রতীন্দ্র। সেই বীভৎস দৃশ্য দেখে রতীন্দ্র চিৎকার করে উঠল। রতীন্দ্র বাঁচাও বলে ঘুরে পালাতে যাবে, এমন সময় পারুলের রূপ ধরে আসা সেই পেতনি রতীন্দ্রের ঘাড়টাকে শক্ত করে ধরল আর অট্টহাসি হাসতে লাগলো। নিজের ধারালো নখ দিয়ে রতীন্দ্রের দেহটাকে ছিন্ন ভিন্ন করতে লাগলো। আস্তে আস্তে সেই পিশাচিনীর তীব্র অট্টহাসির আড়ালে রতীন্দ্রের গলা মিলিয়ে গেল, নিথর হয়ে গেল দেহটা। পরের দিন সকালেই অতীন্দ্র রায়চৌধুরী রাজবংশী ভিলায় পৌঁছে গেল। প্রথমে রায়চৌধুরী বাড়ির গাড়ি দেখে রাজবংশী ভিলার নিরাপত্তা রক্ষীরা সেই গাড়িকে ঢুকতে দেয়নি। অতীন্দ্র তাদের ডেকে বলে দিয়েছিলেন যে মোহনকে বলার জন্য সে কিছু জরুরি কথা বলতে এসেছে। মোহন রাজবংশী সে সময় নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল এবং কিছু ভাবনা চিন্তা করছিল কিভাবে আসন্ন বিপদের সম্মুখীন হওয়া যায়। ও যা যা জানে সেগুলো কাকে বলা যায় নাকি এখন বলাটা ঠিক হবে না। গভীর চিন্তা মাথার মধ্যে খেলা করছে, কিভাবে কি করবে না করবে, কিছু একটা পথ তো বের করতেই হবে। ঠিক সেই সময় নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে ছুটে এলো তাদের মালিকের কাছে। একজন নিরাপত্তা রক্ষী বললেন, হুজুর, রায়চৌধুরী বাড়ির অতীন্দ্রবাবু এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। বলছেন আপনার সঙ্গে নাকি জরুরি কথা আছে। তুমি কি বলেছো ওদের? আমি তো প্রথমে চলে যেতে বলেছিলাম, তারপর উনি আর ওর বউ দুজনে মিলেই অনুরোধ করলেন যে একবার জন্য আপনাকে বলার। তাই বলতে এলাম হুজুর। তাহলে এখন কি করব হুজুর? মোহন রাজবংশী এইসব কথা শুনে নিরাপত্তা রক্ষীদের বলল, হ্যাঁ, বৌঠান এসেছেন? কি বলছো কি তোমরা? আচ্ছা
আচ্ছা, তোমাদের সাহস হয় কি করে বলো তো ওকে আটকানোর? তাড়াতাড়ি যাও, ওকে সসম্মানে ভেতরে নিয়ে এসো। যাও বলছি। কিন্তু হুজুর। আবার কিন্তু কিসের? আমি তো তোমাদের বললাম ওদের এখানে নিয়ে আসার জন্য। যেটা বলেছি সেটাই করো, যাও। জি আগে হুজুর। নিরাপত্তা রক্ষীরা গেটের সামনে গিয়ে অতীন্দ্রকে ভেতরে যাওয়ার নির্দেশ দিল। সসম্মানে অতীন্দ্র রায়চৌধুরী এবং মালিনী রায়চৌধুরী রাজবংশী ভিলায় প্রবেশ করল। মোহন এবং তার স্ত্রী মৌমিতা সদর পর্যন্ত নেমে এলো তাদের অভিবাদন হেতু। আসুন আসুন বৌঠান, আজ আমাদের কি সৌভাগ্য, আপনি এসেছেন আমাদের বাড়িতে। আসুন, আপনি ভেতরে আসুন। এই মৌমিতা, বৌঠানকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ রে মোহন, আর আমি যাব না? মোহন আর কিছু বলে উঠতে পারল না। মৌমিতার দিকে তাকিয়ে শুধু বলল, মৌমিতা, তুমি ওকে বলে দাও এতটা যখন আসতে অনুমতি দিয়েছি, বাকিটাও আটকাবো না। তাই যদি ইচ্ছে হয় তিনি আসতেই পারেন। বলেই মোহন উঠে যাচ্ছিল। কাঁধে একটা হাতের ছোঁয়া পেল মোহন। পিছনে ঘুরে দেখল তাকে আটকেছে স্বয়ং অতীন্দ্র। অতীন্দ্রের চোখে জল। মোহনও আর নিজেকে সামলে রাখতে পারল না। কিছুক্ষণ অতীন্দ্রের দিকে তাকিয়ে দুজনেই দুজনকে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরাতে যে কি তৃপ্তি ছিল তা বলে বোঝানো দায়। মৌমিতা এবং মালিনীর চোখেও জল। সমস্ত নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এত বছরের বিবাদ তাহলে ঘুচল। অতীন্দ্র বলল, এত রাগ ভাই আমার ওপর তোর? কি করব বল, পরিবারের বাঁধা নিষেধের শিকলে বাঁধা পড়ে গিয়েছিলাম রে, পারিনি তার থেকে বেরোতে। শুধু তুই একা নোস ভাই, আমি ওই নিয়ম নীতির বেড়াজাল ভেঙে তোর কাছে ছুটে যেতে পারিনি রে, তোকে জড়িয়ে ধরতে পারিনি। জানিস তো, যখনই পঞ্চায়েতে আমি যেতাম, যখনই তোকে দেখতে পেতাম, মনে হতো ছুটে যাই তোর কাছে, তোকে জড়িয়ে ধরে বলি, কেমন আছিস ভাই? কিন্তু সে সাহসটুকু আমি কখনোই দেখাতে পারিনি রে। অতীন্দ্র কাঁদতে কাঁদতে বললেন, আমাকেও তুই ক্ষমা করে দিস ভাই। আমিও অনেকবার ভেবেছি তোর কাছে যাই, তোর পাশে গিয়ে বসি, কিন্তু কিছুতেই পেরে উঠিনি রে। এই যে দেখ, আমার চোখে এই জলটা আসতেই কতগুলো বছর সময় লেগে গেল। হয়তো আরো কিছু বছর আগে আনলেই ভালো হতো। আর তুইও এগিয়ে এলি না, ভাবলাম যেমন আছে চলতে দেওয়া যাক, পরে সবটা দেখা যাবে। কিন্তু এখন এই বিপদের সময় মনে হলো আমাদের একসঙ্গে থাকাটা খুব জরুরি রে। মোহন অতীন্দ্রের চোখ মুছিয়ে দিতে দিতে বলল, আমি কি করে এগিয়ে আসতাম বল? সেই ঘটনার পর থেকে তো আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে ভাই। দেখ, ভুলটা তো আমাদেরও। এর জন্য কায় মনোবাক্যে তোর কাছে ক্ষমা চাইছি রে ভাই, দয়া করে ক্ষমা করে দিস। ভুলটা আমারও রে মোহন। ওই সময় আমার আর আমার পরিবারের তোর পাশে দাঁড়ানোটা উচিত ছিল, কিন্তু বাবা দাঁড়াতে দিলেন না রে। মৌমিতা আর মালিনী দুজনেই অবাক। মালিনী জিজ্ঞেস করল, কি ঘটনার কথা বলছো তোমরা? মোহন বলে উঠলেন, বলবো বৌঠান, অবশ্যই বলবো। এবার আমার বলার সময় এসেছে, আর অপেক্ষা করা চলে না। আচ্ছা, শুনলাম সেই দুরাত্মা নাকি গতকালও একজনকে মেরেছে। যাই হোক, এসব নিয়ে আলোচনা চলতেই থাকবে। নে তোরা এবার ভেতরে চল দেখি। তোর সঙ্গে অনেক কিছু কথা বলা বাকি আছে রে ভাই, অনেক কথা জমা আছে রে। কতদিন বাদে তোর সঙ্গে দেখা বলতো। সে না হয় বলবো মোহন, কিন্তু তার আগে আমার কিছু জরুরি কথা রয়েছে তোর সঙ্গে। এটা আগে বলে নেওয়া উচিত বলেই আমি মনে করি। বেশ চল ভেতরে চল, খাবারের একটু ব্যবস্থা করতে বলি, খেতে বসে ভালো করে কথা বলা যাবে, ঠিক আছে?
রাজবংশী ভিলার বসার ঘরের জাঁকজমক দেখতে লাগলো অতীন্দ্র আর মালিনী। রায়চৌধুরী বাড়িও সমৃদ্ধশালী, কিন্তু তারা এত জাঁকজমক দেখাতে পছন্দ করে না। এ যেন সত্যিই রাজবাড়ি। মোহন আর মৌমিতা জলখাবারের ব্যবস্থা করে সবটা সাজিয়ে এনে বসলো বসার ঘরে। মৌমিতা সবাইকে জলখাবার পরিবেশন করে নিজেও বসলো একটা সোফাতে। মোহন এবার জিজ্ঞেস করলেন, বল ভাই, কি এমন জরুরি কথা বলার রয়েছে তোর, বল। অতীন্দ্র রায়চৌধুরী কোনো রকম ভনিতা না করে সোজা কথাতেই চলে এলো। মোহন, আমি তোর কাছে আসলে দুটো প্রস্তাব নিয়ে এসেছি রে ভাই। আমার প্রথম প্রস্তাবটা হচ্ছে এই যে, দেখ, আমরা দুজনেই জানি একটা সময় আমাদের দুজনের বাড়িতে দুটো দুর্গাপুজো হতো না। দুই পরিবার মিলে একটি মাত্র দুর্গাপুজো হতো বড় করে। কিন্তু 25 বছর আগে সেই ঘটনার পর থেকে আমার বাবা আর সম্পর্ক রাখতে দেয়নি। কাল তোর বউঠান আমাকে সেই কথা মনে করালো। তাই বলছিলাম, সেটা যদি আমরা আবার শুরু করি, তোর কি তাতে কোনো আপত্তি থাকবে ভাই? বাহ, না, এতে আপত্তি থাকবে কিসের? আমি তো খুব খুশি হয়েছি যে তুই নিজে থেকে এই প্রস্তাবটা নিয়ে এসেছিস আমার কাছে। আর বৌঠান কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব? এরকম একটা কথা এই উজবুকের মাথায় এতদিন বাদে ঢোকানোর জন্য আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? তুই কিচ্ছু ভাবিস না রে ভাই। দেখ, এবারে আমরা দুজনে মিলেই একসাথে মায়ের পূজা করব। তুই কিচ্ছু চিন্তা করিস না। গ্রামের কল্যাণের জন্য যেটা ভালো হবে, আর তুই যা করতে বলবি তাই হবে। বেশ। আর আমার আর একটা প্রস্তাব হলো, দেখ, আমাদের দুই পরিবার ছাড়া এখানে সবাই প্রায় নিম্ন মধ্যবিত্ত হিসেবে জীবন কাটায়। তাই আগামী পরশু থেকে পুজোর পর যতদিন না সব ঠিক হচ্ছে, ততদিন যদি আমরাই সমস্ত গ্রামবাসীর দায়ভার পালন করি, তাহলে কেমন হয়? মানে ধর, দরিদ্র নারায়ণ সেবার মানে ওই ধরনের কিছু যদি করি, তাহলে ওদের আর খাওয়ার চিন্তা থাকবে না ভাই, কি তাই না? বাহ, এটা তো আরো উত্তম প্রস্তাব রে ভাই, আমি এতেও রাজি আছি। দেখ বাবা, গ্রামের মানুষের জন্য কিছু করতে পারবো, এটাই তো অনেক রে। কিন্তু ভাই, শুধুমাত্র বেঙ্গুটিয়া গ্রামকে দেখলেই হবে না রে। এই প্রেতিনী আশপাশ গ্রামের ওপরও অত্যাচার চালায়, সেই খবরও আমার কাছে আছে। তাদের দায়িত্ব আমাদের কিন্তু নিতে হবে। আর তার উপর তুই যখন এখন পাশে আছিস, তাহলে আর কোনো চিন্তাই নেই আমার। আমি আজ সকাল থেকে একটু ভাবনায় ছিলাম, জানিস তো, কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। গ্রামের মানুষগুলো এইবার অন্তত বুকে একটু বল পাবে। বেশ, আমি খুব খুশি হয়েছি রে ভাই যে তুই আমার প্রস্তাবে রাজি হয়েছিস। যাক, তবে আজ উঠি, বুঝলি? বেশ, সব কথাই মানছি, সব কথাই মেনে নিচ্ছি, বুঝতেও পারছি। ওই ঘটনার পর কতদিন বাদে তোর সঙ্গে কথা বললাম বলতো, বুকটা হালকা হয়ে গেল রে। দেখ ভাই, তুই তো অন্তত মানিস আজকে, সেদিন অন্তত আমি কোনো দোষ করিনি। কিন্তু সেই পাপ যে আবার কোনোদিন ফিরে আসবে বুঝতে পারিনি রে। কিভাবে যে এই বিপদ থেকে নিজেদের সম্পূর্ণ গ্রামবাসীকে উদ্ধার করব বুঝতেই পারছি না। আচ্ছা, তোর কি মত অতীন্দ্র এ বিষয়ে? মালিনী আর মৌমিতা কিছুই বুঝতে পারল না যে কোন ঘটনার কথা তারা বলছে। মালিনী জিজ্ঞেস করলো, দাদা, আপনি কোন ঘটনার কথা বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মৌমিতাও তাতে সায় দিল। বৌঠান, এটা আপনাদের জানার কথাও নয়, আমাদের বিয়ের আগেকার ঘটনা এটা। দেখ অতীন্দ্র, তুই অন্তত এবার কিছু বলো নাকি। দেখ, আমার মনে হয় আজ বিকেলে আমাদের চারজনকেই একবার কঙ্কালীতলা মন্দিরের পুরোহিত মশাই রমেশচন্দ্র ভট্টাচার্যের কাছে যাওয়া উচিত। ওখানে গিয়ে ওনাকে সমস্তটা খুলে বলা উচিত। তাহলে যদি একটা পথ পাওয়া যায়। ঠিক বলেছিস। চল আজকে তাহলে যাওয়া যাক। হ্যাঁ, কেমন? ভালো থাকিস ভাই।
আচ্ছা বেশ, এবার আমরা উঠি রে। এই বলে অতীন্দ্র এবং মালিনী নিজের গাড়ি করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। সেই দিন বিকেলেই বেদগর্ভা মায়ের মন্দিরের কাজকর্ম করছিলেন ষাটার্ধ পুরোহিত মশাই রমেশচন্দ্র ভট্টাচার্য। কাজ করতে করতেই তিনি দেখতে পেলেন অতীন্দ্র এবং মোহন সস্ত্রীক মন্দিরের দিকেই আসছে। তিনি খুবই অবাক হলেন এটা দেখে যে তারা একসঙ্গে আসছে মন্দিরে। তারা কাছে আসতেই তিনি জিজ্ঞেস করলেন, আমি কি সত্যিটাই দেখছি বদ্রীন্দ্র বাবু? আপনারা দুজন আবার এক হয়ে গিয়েছি ঠাকুরমশাই। অতীন্দ্রই উত্তর দিল। মোহন বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই এই পুজোটা মায়ের পায়ে একটু চড়িয়ে দিন তো। রমেশচন্দ্র ভট্টাচার্য তাদের দেওয়া অর্ঘ্য নিয়ে মায়ের পায়ে নিবেদন করলেন। ঢাক, কাঁসর, ঘণ্টার ধ্বনিতে গম গম করে উঠল মন্দির চত্বর। মায়ের পুজো দেখে উপস্থিত সবার মন ভরে গেল। পুরোহিত মশাই পুজো সেরে এসে প্রসাদ দিলেন সবার হাতে হাতে। অতীন্দ্র এবং মোহন পরিবার সহ মন্দিরের দালানে বসল। ঠাকুরমশাইও বসলেন। তাদের চিন্তিত মুখগুলোর দিকে তাকিয়ে তিনি বললেন, মনে হচ্ছে আপনারা এখানে শুধুই পুজো দিতেই আসেননি, আরো অন্য কোনো কারণ রয়েছে এখানে আসার। নির্দ্বিধায় আমাকে বলুন আপনারা। অতীন্দ্র এবং মোহন একে অপরের মুখের দিকে তাকালো। পুরোহিত মশাইও ওদের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। একটু ইতস্তত করেই মোহন কথা বলা শুরু করলো। আচ্ছা ঠাকুরমশাই, এই যে আমাদের গ্রামে আজ এক প্রেতিনীর আবির্ভাব হয়েছে, যার জন্য এতগুলো গ্রামের মানুষ মারা যাচ্ছে, কি জানেন তো? একে আমি চিনি। একে আচ্ছা ঠাকুরমশাই, আপনি মন্দিরে কতদিন হলো এসেছেন? পুরোহিত মশাই বললেন, পূর্বে তো আমার দাদা এখানে কাজ করতেন। দাদা নিখোঁজ হয়ে যাওয়ার পর আমি এখানে আসি। তাও প্রায় 20 বছর হলো আমি এখানে এসেছি। ও, তাহলে আপনারও জানার কথা নয়। আমাদের স্ত্রীরাও এ বিষয়ে কোনো অবগত নয়, কারণ আমাদের বিয়ের অনেক আগেই ঘটনা ঘটে। তারাও সেভাবে কিছু জানে না। কিন্তু আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি এই কাজ আর কারণ নয়, এই কাজ রঞ্জিনীর। রজনী? সে কে, মোহন বাবু? বলছি, আজ থেকে 25 বছর আগে এক বিভীষিকাময় নারী, যে নারী আমাদের পরিবারটাকে ছাড়খাড় করে দিতে এসেছিল, সে আবার ফিরে এসেছে। সে আবার ফিরে এসেছে এরকম প্রেতিনী রূপ নিয়ে। সে আবার সবকিছু নষ্ট করে দিতে এসেছে, সবকিছু নষ্ট করতে এসেছে। মোহন বাবু, আমাকে সম্পূর্ণ কাহিনীটি প্রথম থেকে বলুন। সেটাই বলতে এসেছি ঠাকুরমশাই আপনাকে। এই রঞ্জিনী বলে নারীটি আমাদের পরিবারে এসে আমাদের পরিবারটিকে শেষ করে দিয়েছিল। তখন আমাদের বয়স কতই বা হবে, এই ধরুন 20 কি 22 বছর। সেদিনটা আমাদের পরিষ্কার মনে আছে, জানেন তো? যেদিন বাবা মশাই আমাদের বাড়িতে ওই রঞ্জিনী আর তার বড় ভাই রঞ্জনকে নিয়ে এসেছিলেন। সেদিন বসার ঘরে আমি আর অতীন্দ্র বসে গল্প করছিলাম। দেখি বাবা মশাই রঞ্জিনীকে ধরে ধরে বাড়ির ভেতরে নিয়ে এলেন। পিছনে পিছনে রঞ্জনও এসে ঠুকলো। রঞ্জিনী বিধ্বস্ত অবস্থা দেখে আমরা বুঝতেই পেরেছিলাম হয়তো কোনো গরিবের মেয়ে। বাবা মশাই অসহায় অবস্থা দেখে তাদের আমাদের বাড়িতে নিয়ে এসেছেন। আমার মা এই বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি, একদমই সন্তুষ্ট ছিলেন না তিনি। আমাদের বাড়িতে কাজের লোকের কোনোদিনও অভাব ছিল না, জানেন তো? সেদিনও নয়, এখনো নয়, আর কোনোদিন হবেও নয়। কিন্তু সেদিন আমার বাবার একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। সেদিন রঞ্জিনীকে নিয়ে আসতে না আসতেই বাবা মশাই সাফ জানিয়ে দিলেন যে এবার থেকে বাবা মশাই দেখভাল করবেন এই রঞ্জিনী। এই ঘটনার পর আমার মায়ের সঙ্গে বাবার দূরত্ব বেড়ে যায়। বন্ধ দরজার পিছনে এই বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে বাবার ঝগড়া হতো, তা বেশ বুঝতে পারতাম। কিন্তু আমরা এই বিষয় নিয়ে কোনোদিনই মাথা ঘামাইনি। বলা ভালো, মা ঘামাতে আমাদের দিতেন না। আমার প্রথম থেকে রঞ্জন বলে ছেলেটিকে খুব একটা পছন্দ হতো না।
ওর চোখে মুখে কেমন একটা লালসা, একটা কুমতলবে ভরা চোখ আমি বরাবর দেখতে পেতাম। বাবা মশাই রাগ করবেন দেখে আমি এ বিষয় নিয়ে কখনো কিছু বলিনি, কিন্তু অতীন্দ্রকে আমি সবটাই বলতাম। এরপরেই ঘটল সেই ঘটনা যা আমাদের মাথায় বিনা মেঘে বজ্রপাত ফেলেছিল। এই জন্যই হয়তো সেই পিশাচিনী অতীন্দ্রকেও মারতে চায়, কারণ ঘটনাটা অজ্ঞানতাবশত অতীন্দ্রই ঘটিয়ে ফেলেছিল। একদিন অতীন্দ্র আমাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য আমাকে ঘরে ডাকতে আসছিল। আমার ঘরের ঠিক বিপরীত দিকেই ছিল বাবা মশাইয়ের ঘর। অতীন্দ্র সেদিন আমাকে ডাকতে এসে একটা উটভট মেয়েলি আওয়াজ বাবার ঘর থেকে শুনতে পেল। একটা মেয়েলি পরিতৃপ্তির আওয়াজ। এই সময় অতীন্দ্রর মনে একটা সন্দেহ জাগে। অতীন্দ্র আমার বাবার ঘরে কান পাতলে পুরুষ আর মেয়েলি দুই রকমই আওয়াজে শুনতে পেল। অতীন্দ্রের সন্দেহ আরো প্রবল হলো। ও আমাদের বাড়িতে সেই ছোট থেকেই আসতো, তাই ও জানতো বাবা মশাই আর যাই হয়ে যাক কখনো জানলা বন্ধ করবে না, এবং ও বাড়ির নকশাও ভালোভাবেই জানতো। তাই কৌতূহলবশত বাবা মশাই ঘরের জানলার দিকে ও চলে গেল। জানলা দিয়ে ও কি মারতেই। এতটা বলে থামল মোহন। ওর চোখে মুখে লজ্জা ঘৃণা মিশ্রিত এক প্রকারের অভিব্যক্তি ফুটে উঠল। ঠাকুরমশাই জিজ্ঞেস করলেন, ও কি মারতেই কি দেখলো অতীন্দ্র বাবু? দেখলো বাবা মশাই আর রঞ্জিনী সঙ্গমের শোকে লিপ্ত, আর রঞ্জন ওই ঘরে মাটিতে বসে বিভিন্ন রকম পুতুল, লেবু, লঙ্কা আর অদ্ভুত ধরনের ছক করে মাঝে মাঝে যজ্ঞের মতো আগুন জ্বালিয়ে কী সব যেন করছে। এসব দেখে ও নাকি সঙ্গে সঙ্গে নেমে এসে আমাকে খুঁজতে থাকে, আর দেখাও হয়ে যায় আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যে। ও আমাকে সবটা খুলে বলে। এই সব কথা শুনেই আমার মাথায় রক্ত উঠে যায়। আমি গিয়ে জানলা দিয়ে দেখি এইসব ক্রিয়া চলছে, আমারও মাথা গরম হয়ে যায়। অতীন্দ্র আমাকে শান্ত হতে বললেও সেই সময় এই দৃশ্য দেখে শান্ত হওয়া আমার পক্ষে মোটেও সম্ভব ছিল না। আমি লাঠি জোগাড় করে নিয়ে চিৎকার করতে করতে বাড়ির ভেতরে ঢুকে বাবা মশাইয়ের ঘরের দরজা ধাক্কাতে শুরু করলাম। ধাক্কা দিতে দিতে দরজা ভেঙে দেখি তখনও তারা সঙ্গমে লিপ্ত। ততক্ষণে আমার চিৎকারে মা, কাকু, কাকিমা সবাই এসে ওই দৃশ্য দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেছে। আমি ঘরে ঢুকে রঞ্জনকে এক লাঠির আঘাত মারতেই ওর হাত থেকে একটা পুতুলের মতো কোনো একটা জিনিস ছিটকে মাটিতে পড়ে গেল। আমি ওসব ছক, সেই যজ্ঞের অন্যান্য জিনিসপত্র দেখে বুঝেইছিলাম এই জিনিস আর কিছুই নয়, কালো জাদুর। আমি সব কিছু লণ্ডভণ্ড করে দিই। তখনও রঞ্জিতি হাসতে হাসতে সঙ্গম করেই চলেছে, আর আমার বাবা মশাইও। আমার রাগ মাথায় চড়ে যায়। আমি ওই অবস্থাতেই রঞ্জিনীর চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে পঞ্চায়েতের সভায় নিয়ে আসি। পঞ্চায়েত প্রধানকে সবটা জানাই আমি। রঞ্জনকে অতীন্দ্র ধরে নিয়ে আসে, কিন্তু সুযোগ বুঝে সে বেটার চম্পট দেয়। পঞ্চায়েতের প্রধান সমস্তটা শুনে আমাকে বিচারের দায়িত্ব দিলেন। ততক্ষণে সে ডাইনি রাগে ফুঁসছে ওরকম উলঙ্গ অবস্থাতেই। আমার এখনো মনে আছে আমি বলেছিলাম এই ডাইনি আজ আমাদের পরিবার নষ্ট করেছে, কিন্তু কে জানে আগামীকাল আপনাদের কারোর পরিবারে ক্ষতি করবে না। তাই আমার মনে হয় এখনই এখানেই সবার সামনে একে ফাঁসি দেওয়া হোক। যখন ওকে ফাঁসি দেওয়া হচ্ছিল সেই মুহূর্তে ওর কথাগুলো আমার কানে এখনো বাজে। সেদিনও ফাঁসির মঞ্চে চিৎকার করে বলেছিল, আমি ওই রাজবংশী ভিলাতে রাজত্ব করব বলে এসেছিলাম। তুই আর অতীন্দ্র মিলে আমাকে আমার কাজে সাফল্য পেতে দিলি না, আমাকে এভাবে মেরে ফেলছিস। মনে রাখিস, আমি কিন্তু ফিরে আসবই। আর ফিরে এসে আমি তোদের দুজনকে আর এই গ্রামের সকল মানুষকে শেষ করব। আমি কথা দিলাম, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এই কথাগুলো এখন আমার কানে বাজে। এই বর্তমানে এই সমস্ত ঘটনা যে ঘটছে এই সব দেখে আমি নিশ্চিত সেই ফিরে এসেছে আবার এই গ্রামে। ও সবাইকে মেরে ফেলবে ঠাকুরমশাই, ও সবাইকে মেরে ফেলবে।
আপনি দয়া করে আমাদের বাঁচান ঠাকুরমশাই, আপনি দয়া করে আমাদের বাঁচান। ও দেখুন দেখুন, ও সবাইকে মেরে ফেলবে ঠাকুরমশাই, ও সবাইকে মেরে ফেলবে। আপনি দয়া করে আমাদের বাঁচান ঠাকুরমশাই, আপনি দয়া করে আমাদের বাঁচান। পুরোহিত রমেশচন্দ্র ভট্টাচার্য বললেন, কিন্তু আপনারা জানলেন কি করে এই পেতনি সেই? এতটা নিশ্চিত কি করে? এবারে অতীন্দ্র বলে উঠল, এটা আমি বলছি ঠাকুরমশাই। রঞ্জিনী যেদিন প্রথম মোহন ভিলাতে আসে সেদিন একটা গন্ধ আমাদের নাকে আসে। শুধু আমরাই নই, ওই বাড়ির সবাই ওই গন্ধটা পায়। এতটাই তীব্র ছিল সেই গন্ধ যে মুহূর্তের মধ্যে সারা বাড়িতে সেটা ছড়িয়ে পড়ে। যেদিন গ্রামে পঞ্চায়েত ডাকা হয়েছিল, যেদিন সেই প্রেতিনী আমাদের মারবে বলে হুমকি দেয়, সেদিনও আমরা সেই গন্ধটা পাই। এবং সেই গন্ধ পাওয়া মাত্রই আমি আর মোহন একে অপরের মুখ চাওয়াচাই করি। এই প্রেতিনী রঞ্জিনী ছাড়া আর কেউ হতে পারে না ঠাকুরমশাই। পুরোহিত রমেশচন্দ্র ভট্টাচার্য সমস্তটা শুনলেন মন দিয়ে, অনেকক্ষণ কিছু ভাবলেন, তারপর বললেন, আচ্ছা, রঞ্জনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই না? না, ওই ঘটনার পর রঞ্জনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আচ্ছা, আপনি কি সন্দেহ করছেন রঞ্জিনী আত্মাকে জাগিয়ে তুলেছে? আমার মন তো তাই বলছে। আচ্ছা, রঞ্জিনীর দেহটা কি করেছিলেন আপনারা? জ্বালিয়ে দিয়েছিলেন নাকি অন্য কিছু? মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। ঠাকুরমশাই, এই সমস্যা থেকে বেরোনোর কি আদৌ কোনো উপায় নেই? দেখুন জমিদার মশাই, কোনো কিছুরই উপায় থাকে না, উপায় তৈরি করে নিতে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। যদি কোনো মানুষ আপনার শত্রু হয়, তাহলে আপনি তার বিরুদ্ধে মোকাবেলা করতে সক্ষম হবেন অনায়াসেই। কিন্তু আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য সেই রকমই অদৃশ্য শুভ শক্তি প্রয়োজন। এমন এক শুভ শক্তি যা স্বয়ং বেদগর্ভা মাকে জাগ্রত করতে পারবে। ঠাকুরমশাই, আপনি কি কোনোভাবেই আমাদের সাহায্য করবেন না? রমেশচন্দ্র ভট্টাচার্য মৃদু হেসে বললেন, আমি যদি পারতাম তাহলে আমার জীবন উৎসর্গ করে হলেও আমি এই গ্রামকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু আমার ক্ষমতা খুবই সীমিত মোহন বাবু। আমি গ্রামের সকলের নামে পুজোর বন্দোবস্ত করে দিতে পারি, কিন্তু বেদগর্ভা মাকে এই পৃথিবীর বুকে নামিয়ে আনার ক্ষমতা আমার নেই। তার জন্য প্রয়োজন সিদ্ধহস্ত তান্ত্রিকের, যিনি এই বিষয়ে সিদ্ধি লাভ করেছেন। তাহলে কি এই পেতনিকে আমরা কেউ মারতে পারবো না? আমাদের সাহায্য কি কেউ করতে পারবে না ঠাকুরমশাই? আমি কি একটা সুযোগ পেতে পারি? ওদের কথার মাঝখানেই এক অপরিচিত গম্ভীর গলার আওয়াজ পাওয়া গেল। সবাই মাথা ঘুরিয়ে দেখল একজন জটাজুটধারী সাধু মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। তার চোখ মুখে এক আশ্চর্য রকমের উজ্জ্বলতার প্রকাশ পাচ্ছে। মোহন এবং অতীন্দ্র সহ তাদের স্ত্রীরা পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে দেখল বেদগর্ভা মায়ের মন্দিরের প্রধান পুরোহিত রমেশচন্দ্র ভট্টাচার্যের চোখ বিস্ফারিত। তাকে যেন কেউ মন্ত্র বলে স্থির পাথরে পরিণত করেছে। অস্ফুটে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, দাদা, দাদা, তুমি ফিরে এসেছো। রমেশচন্দ্র ভট্টাচার্য চোখে জল নিয়ে উঠে গিয়ে নিজের দাদার সামনে দাঁড়ালো। দাদার পা ছুঁয়ে প্রণাম করে নিয়ে উঠে দাঁড়াতেই তিনি বললেন, আমাকে যে আসতেই হতো ভাই। মা যে আমাকে এখানে আবার টেনে আনলো। মায়ের কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব হয় ভাই? তাই আমাকে এখানে আসতেই হলো। এই গ্রামের মানুষেরা যে বিপদে আছে তা আমাকে মা জানিয়েছে। আমি আমার সাধনার বলে এও জেনেছি যে মোহন আর অতীন্দ্র কি কি করেছিল।
ওরা যেটা জানে না সেটা এবার আমি বলি। আমি আমার সাধনার বলে এইটুকু জেনেছি, রঞ্জন এবং রঞ্জিনী দুজনেই শয়তানের উপাসক ছিল। ওরা শয়তানের উপাসনা করত। ওরা বিভিন্ন স্থানে বড় বড় জমিদারদের কাছে নিজেদের গরিব অসহায় প্রমাণ করে ঢুকতো এবং সেই জমিদারের সর্বস্ব কেড়ে নিয়ে শেষে ওই জমিদারকে শয়তানের কাছে উৎসর্গ করত। ওরা মোহনের বাবার সঙ্গেও সেটাই করতে চেয়েছিল, কিন্তু অতীন্দ্রের কারণে সেটা হয়নি। তাই রঞ্জিনীর মোহনের থেকেও অতীন্দ্রের ওপর বেশি রাগ। ওরা যেটা আরো একটা ভুল করেছে সেটা হলো রঞ্জিনীকে ফাঁসি দেওয়ার পর তার সৎকার না করে তাকে মাটিতে পুঁতে দেওয়া। ওকে মাটিতে পুঁতে দেওয়ার পর যখন ওরা চলে যায় তখন রঞ্জন রঞ্জিনীর মৃতদেহ মাটি থেকে উদ্ধার করে এবং রঞ্জন রঞ্জিনীকে নিয়ে তার গুরুদেবের কাছে পৌঁছয়। তার গুরুদেব তাকে সাহায্য করে না, এমনটাই শয়তানের নির্দেশ ছিল। কিন্তু তার গুরুদেব তাকে সরাসরি সাহায্য না করলেও শয়তানি শক্তির উদ্ভবের তান্ত্রিক ক্রিয়া তাকে ভালোভাবে শিখিয়ে দেয় এবং যেহেতু তা সময় বিশেষের ব্যাপার ছিল তাই রঞ্জিনীর মৃতদেহটা বিভিন্ন ওষুধের মাধ্যমে একটি সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করে রাখা হয়। যখন সে সমস্তটা শিখে নেয় তখনই রঞ্জিনীর শরীরের মধ্যেই অশুভ শক্তির সঞ্চার ঘটিয়ে তাকে পিশাচিনীতে পরিণত করে। আর এখন এভাবে মানুষকে মেরে সে তার প্রতিহিংসা মেটাচ্ছে। এটা কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছে যে সেটাও আমি জানি। এখন এই অশুভ শক্তি আরো কোনো ক্ষতি করুক তার আগে মাকে জাগাতে হবে, তাহলেই এই গ্রাম ওই অশুভ শক্তিদের প্রতিহিংসা আর শয়তানের হাত থেকে চিরতরে মুক্তি পাবে। পুরোহিত মশাই বাদে সবাই একসঙ্গে বলে উঠল, সেটা কিভাবে সম্ভব ঠাকুর মশাই? সেটা কিভাবে সম্ভব ঠাকুর? আগামী পরশু মহালয়া, অমাবস্যা। এই দিনই ওই পিশাচিনী তোদের দুজনকে মারতে চায়। সেদিন তোদের দুজনকে আমার সঙ্গে পুজোয় বসতে হবে, আহুতি দিতে হবে, মাকে মন থেকে ডাকতে হবে। তারপর বাকিটা আমি সামলে নেব। মা যদি তোদের ওপর সন্তুষ্ট হয়ে জাগ্রত হন তাহলেই ওই অশুভ শক্তির মুক্তি ঘটবে। দেখতে দেখতেই মহালয়ের দিন চলে এলো। সকাল থেকেই আকাশের অবস্থা ঠিক নেই, পরিবেশে দুর্যোগ শুরু হয়েছে। মোহন আর অতীন্দ্রের তৎপরতায় শামিয়ানা খাটিয়ে গ্রামের সমস্ত মানুষকে এক জায়গায় করা হয়েছে। এদিকে রমেশচন্দ্র ভট্টাচার্যের দাদা তান্ত্রিক পরমেশ্বর ভট্টাচার্য বেদগর্ভা মাকে জাগ্রত করার জন্য যজ্ঞের আয়োজন করেছে। তাতে আহুতি দিচ্ছে মোহন এবং অতীন্দ্র, সঙ্গে তাদের স্ত্রীরাও। ওদিকে রঞ্জনও মরিয়া হয়ে উঠেছে বেঙ্গুটিয়া গ্রামের সকলকে হত্যা করার জন্য। সেও মরণযজ্ঞ শুরু করেছে শয়তানকে জাগ্রত করার জন্য এবং তার যজ্ঞকুণ্ডের সামনে শায়িত রাখা রয়েছে তার বোন রঞ্জিনীর দেহ। রঞ্জন সমস্ত প্রয়োজনীয় ক্রিয়া সম্পন্ন করল। 5টি শিশুর বলি দিল শয়তানের চরণে। শয়তান ধীরে ধীরে জেগে উঠল যজ্ঞকুণ্ডের মধ্যে দিয়ে। যজ্ঞকুণ্ডের মধ্যে দিয়ে জেগে উঠতেই শয়তান কর্কশ গলায় বলে, প্রভু, আমি বেঙ্গুটিয়া গ্রামের ধ্বংস চাই। তাই আপনার কাছে অনুরোধ, আপনি আমার বোনের দেহে আশ্রয় নিয়ে এই গ্রামের মোহন আর অতীন্দ্রের পরিবারকে একেবারে শেষ করুন। ওরে তোর মতে, তুই কি জানিস না ওই গ্রামকে রক্ষা করেন স্বয়ং বেদগর্ভা আর তার ভৈরব রুরু?
ওই গ্রামের ক্ষতি করা সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, আগামী 1 প্রহরের চতুর্থাংশ সময়ের জন্য আমি তোদের মধ্যে প্রবেশ করব। তুই তোর বোনের শরীরটাকে ধরে থাকিস, তখনই তোদের মধ্যে প্রবেশ করে আমি নতুন রূপ ধরব। তখন তোদের যা ইচ্ছে তাই করতে পারবি, কিন্তু মনে রাখিস, এই সময়ের মধ্যে যদি তুই আর তোর বোন তোদের মনের ইচ্ছা পূরণ করতে না পারিস, তাহলে আমি বিলুপ্ত হয়ে যাব, আর তখন তোদের বেদ গর্ভার কোপ থেকে কেউ বাঁচাতে পারবে না। নে, এবার এদিকে এসে তোর বোনের হাতটা ধর। রঞ্জন তাড়াতাড়ি গিয়ে নিজের বোনের হাত ধরল। তারপর শয়তান নিজের সমস্ত শক্তি দিয়ে ওদের দুজনের মধ্যে প্রবেশ করে এক বিকট রূপে পরিবর্তিত হয়ে গেল। ওরা আর মানুষ রূপে থাকলো না। 3 শিংওয়ালা একটা ষাঁড়ে পরিণত হয়ে গেল, যার হাতে একটা কুঠার, আর যার কোমর থেকে বিষধর সাপের নিম্নাংশের অর্ধেক চোরা। সেই বিভৎস রূপের শয়তান বিকটভাবে আর্তনাদ করে হেসে উঠে এগিয়ে যেতে থাকলো বেদগর্ভা মন্দিরের দিকে। সেই আর্তনাদ ভেসে এলো বেদগর্ভা মন্দির পর্যন্ত। গ্রামের সমস্ত মানুষ ভয়ে চিৎকার করে উঠল। তান্ত্রিক পরমেশ্বর ভট্টাচার্য আগেই এক সুরক্ষিত বলয় তৈরি করে রেখেছিল সম্পূর্ণ শামিয়ানা জুড়ে, এবং বারবার বলেও দিয়েছিল যাতে এই শামিয়ানার বাইরে কেউ না যায়। কিন্তু ওই রকম আর্তনাদ শুনে সেই নিষেধাজ্ঞা আর কারুর মাথাতেই থাকলো না। যে যেদিকে পারে ছুটে পালাতে শুরু করলো। চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে। তার মধ্যে থেকেই মৃত্যুর করাল গ্রাসের মতো এগিয়ে আসতে থাকলো শয়তানের সেই বিকট বিভৎস রূপ। সবাই ঊর্ধ্বস্বরে চিৎকার করতে করতে যেদিকে পারে পালাতে শুরু করে, আর সেই শয়তানও তাদের মারতে শুরু করলো। যারা শামিয়ানার বাইরে বেরোলো না, তারাই একমাত্র বাঁচল। প্রধান পুরোহিত রমেশচন্দ্র ভট্টাচার্য সবাইকে শান্ত হয়ে বসতে বললেন। পরমেশ্বর ভট্টাচার্য, অতীন্দ্র ও মোহন যজ্ঞ চালিয়ে গেল। অতীন্দ্র ও মোহন বাইরের পরিবেশ বুঝতে পারলেও ওরা পরমেশ্বর ভট্টাচার্যের ওপর ভরসা রেখে বেদগর্ভা মাকে এক মনে ডেকে চলল। ওদিকে শয়তান সবাইকে বেছে বেছে নৃশংসভাবে মারতে শুরু করল। সময় পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছে, তবুও সবাইকে মারতে উদ্ধত। দ্রুতভাবে সমস্তটা সামলে হাসতে হাসতে সেই শয়তান এগিয়ে এলো শামিয়ানার দিকে, কিন্তু কিছুতেই প্রবেশ করতে পারল না। শেষে নিজের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে শয়তান শামিয়ানার বন্ধনী শক্তিকে ভেদ করার চেষ্টা চালিয়ে যেতে থাকলো। একটা সময়ের পর সে সফলও হয়ে গেল। সেই দেখে মানুষ আবারও প্রাণ ভয়ে এদিক ওদিক ছুটে পালালো, কিন্তু এবারে শয়তানের লক্ষ্য ছিল অতীন্দ্র ও মোহন। শয়তান এগিয়ে গেল তাদের দিকে। পরমেশ্বর ভট্টাচার্য সমস্ত ব্যাপারটা বেগতিক হয়ে যাচ্ছে দেখে নিজের ভাইকে বলল, ভাই, তুই শুদ্ধ মনে আমার এই বই দেখে মন্ত্রোচ্চারণ করে যা। এই যজ্ঞ যেন পণ্ড না হয়, আর অল্প কিছুক্ষণ সময় বাকি রয়েছে যজ্ঞ সম্পূর্ণ হতে। ততক্ষণ আমি আটকাচ্ছি এই শয়তানকে। বলে পরমেশ্বর ভট্টাচার্য নিজের ত্রিশূল নিয়ে উঠে গেলেন শয়তানের মোকাবিলা করতে। শয়তান তাকে দেখে কর্কশ গলায় বলে উঠল, তোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। মোহন আর অতীন্দ্রকে আমার হাতে তুলে দে। আমি কথা দিচ্ছি আর কারোর ক্ষতি আমি করব না। পরমেশ্বর ভট্টাচার্য বললেন, শয়তানের কথার কোনো দাম কখনো ছিল না আর থাকবেও না, তাই আমি তোকে ওদের কাছে যেতে দেব না। ওদের কাছে যেতে হলে তোকে আমার মৃতদেহের ওপর থেকে যেতে হবে,
আমি ওদের বাঁচানোর জন্য আমার সাধন শক্তি উজাড় করে দেব। এইবার শুরু হলো পরমেশ্বর ভট্টাচার্য এবং শয়তানের যুদ্ধ। দুজনেই নিজেদের শক্তি প্রয়োগ করা শুরু করল। অনেকক্ষণ এইভাবেই যুদ্ধ চলল। কিছুক্ষণ পর পরমেশ্বর ভট্টাচার্যের শক্তি আস্তে আস্তে কমতে শুরু করল। শয়তান এবার শেষ মোক্ষম শক্তি প্রয়োগ করলে পরমেশ্বর ভট্টাচার্য দূরে ছিটকে গিয়ে পড়ল। তোদের মা ওদের আর বাঁচাতে পারবে না, আমরা আমাদের প্রতিশোধ নেবই। বলেই শয়তান একই রকম ভাবে হাসতে হাসতে এগিয়ে গেল মোহন আর অতীন্দ্রের দিকে। মোহন আর অতীন্দ্র অকুত ভয় মন্ত্রোচ্চারণ করেই যাচ্ছে আর মাকে এক মনে ডেকেই যাচ্ছে। শয়তান ওদের সামনে এসে বলল, এবার তোদেরকে কে বাঁচাবে আমাদের হাত থেকে? এই কুঠার দিয়ে এক কোপে তোদের আমরা শেষ করব। বলেই নিজের কুঠারটা দিয়ে ওদের গলা নামানোর জন্য যেই ওপরে তুলেছে, অমনি এক অদৃশ্য শক্তির আঘাতে দূরে ছিটকে গিয়ে পড়ল অর্ধ বৃষ অর্ধ সর্পরূপী শয়তানের দেহটা। মন্দিরের গর্ভগৃহ থেকে সিংহের গর্জন বেরিয়ে এলো। বেদগর্ভা মা জাগ্রত হয়েছেন তাহলে। ভক্তের করুণ ডাকে সাড়া দিয়েছেন তিনি। আর কোনো ভয় নেই। শামিয়ানায় তখন আর কেউ ছিল না, একমাত্র মোহন এবং অতীন্দ্র ও তাদের স্ত্রীরা এবং প্রধান পুরোহিত রমেশচন্দ্র ভট্টাচার্য। তারা দেখল মন্দির থেকে এক অপূর্ব আলোকজ্যোতি ঠিকরে আসছে আর শোনা যাচ্ছে সিংহের গর্জন। কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পেল মন্দির থেকে রেখাঙ্কিত এক সিংহের উপরে এক দেবী মূর্তি বসে রয়েছেন। সবার হাত নিজে থেকেই জড়ো হয়ে গেল। দেবী মূর্তি থেকে একটা জ্যোতি বেরিয়ে এসে তান্ত্রিক পরমেশ্বরের জ্ঞান ফিরিয়ে দিল। তারপরই সেই রেখাঙ্কিত দেবী মূর্তি গর্জে উঠলেন, পাপিষ্ঠের দল, তোরা প্রথম থেকেই শয়তানের পুজো করে একের পর এক মানুষের ক্ষতি করেছিলিস। তোরা এখনো সেই কাজই করে যাচ্ছিস। আর তোদের বেঁচে থাকার অধিকার নেই। আমি এখনই তোদের সংহার করব। বলেই সেই রেখাঙ্কিত দেবী মূর্তি থেকে একটা ত্রিশূল বেরিয়ে গিয়ে সেই অর্ধ বৃষ অর্ধ সর্পরূপী শয়তানের বুকে বিঁধে গেল। বলাই বাহুল্য সঠিক সময় অবধি শয়তান ওই দেহে উপস্থিত ছিল। সময় পার হয়ে যেতেই শয়তানের সমস্ত শক্তি লোপ পেয়েছিল, শুধুমাত্র অবয়বটাই পড়েছিল। বেদগর্ভা মা সবাইকে জীবন দান করে আবারও মন্দিরের গর্ভগৃহে মিলিয়ে গেলেন।